নমস্কার, আমি শ্রাবন্তী। আমার শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে আমি তোমাদের ভৌতিক নয়, কিন্তু এক অদ্ভুত অন্যরকম ভয়ের শিহরণ জাগানো একটা গল্প পাঠ করে শোনাবো। তাহলে চলো দেরি না করে শুনে ফেলা যাক আমাদের আজকের গল্প। আমার আজকের গল্প লেখক হেমেন্দ্র কুমার রায়ের বাঁদরের পা। অবনীবাবু বলেছিলেন, আগ্রা থেকে আমি যখন ফতেপুর সিক্রিতে বেড়াতে গিয়েছিলাম, সেই সময় একটা ফকির এটা আমাকে দেয়। জিনিসটার কিছুই নয়, বাঁদরের একখানা পা। সুরেনবাবু তখন আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, বাঁদরের পা? সে আবার কি? অবনীবাবু বললেন, বিশেষ কিছু নয়, বাঁদরের একখানা শুকনো পা। মিশরের লোকেরা যে উপায়ে মানুষের মরা দেহকে শুকিয়ে রাখে, সেই রকম কোনো উপায়েই এই বাঁদরের পাখানাকে শুকিয়ে রাখা হয়েছে। এই দেখুন। বলে তিনি পকেটের ভেতর থেকে একটা জিনিস বার করে দেখালেন। সুরেনবাবুর স্ত্রী সুরমা কার্পেট বুনতে বুনতে মুখ তুলে শিউরে উঠে বললেন, মা গো, ওটাকে আপনি আমার পকেটে পুরে রেখেছেন? আপনার ঘেন্না করে না? সুরেনবাবু শুধলেন, এর গুণ কি? তখন অবনীবাবু বললেন, এর মহিমায় 3জন লোকের 3টি করে মনোবাঞ্ছা পূর্ণ হতে পারে। হ্যাঁ, বলেন কি? এও কি সম্ভব? হ্যাঁ, প্রথম এক ব্যক্তি এই জিনিসটির গুণ পরীক্ষা করেছিল। তার প্রথম 2টি ইচ্ছার কথা জানি না, কিন্তু তৃতীয়বারে সে মরতে চেয়েছিল। তার সেই ইচ্ছে পূর্ণ হয়েছে। আর কেউ কি এই পরীক্ষা করেছে? অবনীবাবু একটা দুঃখের নিঃশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, আমি করেছি, কিন্তু পরীক্ষা করে এইটুকুই বুঝেছি যে অদৃষ্টে যা আছে তা ঘটবেই। নিয়তির বিরুদ্ধে কেউ যেতে পারে না। তাই এই জিনিসটাকে আজ আমি গঙ্গায় ফেলে দিতে যাচ্ছি। এই শুনে সুরেনবাবু বললেন, সে কি কথা? আপনার কথা যদি সত্য হয়, তাহলে তো বলতে হবে যে এর শক্তি এখনো ফুরোয়নি। এখনো আর একজন লোক এর কাছে 3টি ইচ্ছে প্রকাশ করতে পারে। তা পারে। তাহলে ওটা আমাকে দিন না কেন? অবনীবাবু একথা শুনে আঁতকে উঠে সুরেনবাবুকে বললেন, আমি আপনার শত্রু না বন্ধু? বলেন কি সুরেনবাবু? আমি আপনার বন্ধু হয়ে তো এমন শত্রুর কাজ করতে পারবো না। কেন? আপনি জানেন না এ হচ্ছে কি সাংঘাতিক জিনিস। একে পরীক্ষা করা মানে হচ্ছে অমঙ্গলকে ডেকে আনা। সুরেনবাবু সকৌতুকে হেসে উঠে বললেন, আমি এসব গাঁজাখুরি কথা বিশ্বাসই করি না। তবু দেখাই যাক না আপনার রূপকথার ভেতরে কতটুকু সত্য আছে। ওটাকে গঙ্গায় ফেলে না দিয়ে আমার হাতেই দিয়ে যান আজ। অবনীবাবু সব শুনে বললেন, বেশ, আপনার কথাই থাকুক, কিন্তু যদি হিতে বিপরীত হয় তাহলে শেষটায় আমাকে যেন দুষবেন না মশাই, এই বলে রাখলুম। এই নিন। সব শুনে সুরমা বললেন, হ্যাঁ গো, এ যেন আরব্য উপন্যাসের আলাদিনের প্রদীপের গল্প। তোমার বন্ধুর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি গো? সুরেনবাবু বললেন, আমারও তাই বিশ্বাস। তবু মজাটা একবার দেখাই যাক না কেন? আচ্ছা, প্রথমে কি ইচ্ছা প্রকাশ করি বলো তো? সুরমা বললেন, আমাদের তো কোনোই অভাব নেই। ছেলের ভালো চাকরি হয়েছে, তুমি পেনশন পাচ্ছ, আমরা তো সুখেই আছি। তবে হ্যাঁ, আমার একটা ইচ্ছা আছে বটে। আমাদের বাড়িখানা অনেক দিন মেরামত হয়নি, আর বাগানের দিকে খানতিনেক ঘর তৈরি করতে পারলে ভালো হয়। এজন্য প্রায় 1000-5 টাকার দরকার।
শুনে সুরনবাবু হো হো করে হেসে বললেন, 5,000 টাকার দরকার, তা আবার ভাবনা কি, এখনই তোমাকে দিচ্ছি, দাঁড়াও। বলেই তিনি বাঁদরের সেই শুকনো পাখানাকে হাতের উপর রেখে বললেন, আমার 5,000 টাকা দরকার, বুঝেছো? 5,000 টাকা। তারপরেই তিনি আর্তনাদ করে বাঁদরের পাখানাকে টেবিলের উপরে ফেলে দিলেন। সুরমা ব্যস্ত হয়ে বললেন, ও কি অমন করে উঠলে কেন? সুরেনবাবু সভয়ে বললেন, আমার ঠিক মনে হলো বাঁদরের ওই পাখানা আমার হাতের ভিতরে নড়ে উঠলো। শুনে সুরমা বললেন, ও তোমার মনের ভুল, চলো, রাত অনেক হলো, এখানে বসে আর পাগলামি করতে হবে না, চলো খাবে চলো। সেই রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে সুরেনবাবু স্বপ্নে দেখলেন একটা বাদর যেন তার পাশে শুয়ে আছে। তিনি তাড়া দিতেই সে বিছানা থেকে লাফিয়ে পড়ে পালিয়ে গেল। সুরেনবাবু দেখতে পেলেন সেই বাঁদরটার একখানা পা নেই। পরদিন সকালবেলায় চা পান করতে বসে সুরেনবাবু সুরমার কাছে কালকে রাত্রের স্বপ্নের কথা বলছিলেন। সুরমা হেসে বললেন, কিন্তু আজ ঘুম থেকে উঠে তুমি বিছানাটা ভালো করে খুঁজে দেখেছো তো? বাদরটা হয়তো আমাদের টাকা দিতেই এসেছিল। বলতে বলতে থেমে পড়ে সুরমা চমকে উঠে স্বতন্ত্র স্বরে বললেন, দেখো দেখো। বাগানের একটা বটগাছের ঘন পাতার ভেতর থেকে একটা বানর যেন মুখ বাড়িয়ে বসে আছে। সুরেনবাবু সহজভাবেই বললেন, আরে পাড়ার ঘোষেদের বাড়িতে দুটো বাঁদর আছে জানো না, একটা কোনো গতিকে হয়তো পালিয়ে এসেছে আর কি। বানরের মুখখানা একথা বলতে বলতেই আবার অদৃশ্য হয়ে গেল। সুরমা বললেন, আমার যেন কেমন ভয় ভয় করছে। সুরেনবাবু তখন কি একটা বলতে যাচ্ছিলেন, এমন সময় ডাক পিয়নের গলা পাওয়া গেল। রেজিস্টারে চিঠি আছে বাবু। সুরেনবাবু নিচে গিয়ে সই করে চিঠি নিয়ে নিলেন। খামের উপরটা দেখেই তিনি বুঝলেন চিঠিখানা এসেছে রেল অফিস থেকে। তার পুত্র অমিয় কুমার রেল অফিসের একজন বড় অফিসার। চিঠির বক্তব্যটা এই রকম: প্রিয় মহাশয়, আপনার পুত্র অমিয় কুমার সেন রেলের কোনো কাজে হাজারিবাগে গিয়েছিলেন। সেখানে জঙ্গলে পাখি শিকার করতে গিয়ে দুর্ভাগ্যক্রমে তিনি এক ব্যাঘ্রের দ্বারা আক্রান্ত ও নিহত হয়েছেন। অনেক অন্বেষণ করেও তার দেহ পাওয়া যায়নি। এই শোচনীয় দুর্ঘটনার জন্য আমরা রেল কর্তৃপক্ষের তরফ থেকে অত্যন্ত দুঃখিত। রেলের প্রভিডেন্ট ফান্ডে আপনার পুত্রের 5,000 টাকা জমা হয়েছে। এই টাকা নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। চিঠি পড়ে সুরেনবাবু পাগলের মতন চেঁচিয়ে বলে উঠলেন, 5,000 টাকা, 5,000 টাকা। বলতে বলতে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এই ঘটনার পর প্রায় 1 মাস কেটে গেছে। একদিন গভীর রাত্রি সুরেনবাবু আর সুরমা পাথরের মূর্তির মতন বসে আছেন। তাদের চোখে ঘুম নেই। অমাবস্যার রাত, আকাশ অন্ধকার। বাগানের বড় বড় গাছগুলো দমকা হাওয়ায় যেন কেঁদে কেঁদে উঠছিল। হঠাৎ সুরমা বলে উঠলেন, হ্যাঁ গো, সেই বাঁদরের পাটা কোথায় গেল? বাঁদরের পায়ের কথা সুরেনবাবু একেবারে প্রায় ভুলেই গেছিলেন। টেবিলের দিকে তাকিয়ে তিনি দেখলেন সেখানেই সেটা পড়ে রয়েছে। তিনি স্ত্রীকে তখন বললেন, ওই যে, কিন্তু ওর কথা জিজ্ঞাসা করছো কেন? সুরমা তখন বললেন, ওর কাছে এখনো তুমি দুটো ইচ্ছে প্রকাশ করতে পারো। সুরেনবাবু বললেন, না না, আর কোনো ইচ্ছা প্রকাশ করবার দরকার নেই, ওসব বাজে আজগুবি ব্যাপার। সুরমা বললেন, না না, আমি আমার ছেলেকে দেখতে চাই। শুনে সুরেনবাবু বললেন, কি তুমি আবোল তাবোল বকছো? কোথায় আমাদের অমিয়? বেঁচে থাকলে তো সে আপনি আসতো। তবুও সুরমা মাথা নেড়ে বললেন, না না না, আমি তাকে দেখবই। তুমি ইচ্ছে করলে সে এখনই আমাদের কাছে আসবে। সুরেনবাবু বললেন, শোকে তোমার মাথা খারাপ হয়ে গেছে গিন্নি। আমার প্রথম ইচ্ছাটা ফলেছে দৈবগতিকে, বাদরের পায়ের জন্য নয়। ওর কোনো গুণ নেই, অসম্ভব কখনো সম্ভব হয় না, বুঝলে?
সুরমা তবু কাঁদতে কাঁদতে বললেন, তাহলে তুমি আমার কথা রাখবে না, আমার অমিয়কে দেখাবে না? সুরেনবাবু তখন আচার হয়ে বললেন, বেশ, তুমি যখন কিছুতেই বুঝবে না তখন কি আর করি বলো। এই বলে এগিয়ে গিয়ে টেবিলের উপর থেকে বাঁদরের পাটা তিনি তুলে নিয়ে বললেন, আমি আমার ছেলে অমিয়কে দেখতে চাই। সেই সময় বাইরে একটা পেঁচার চিৎকারের সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া যেন গোঁ গোঁ করে উঠল। একটা টিকটিকি দেয়ালের উপর টিক টিক করে ডেকে উঠল। তারপর সব স্তব্ধ। সুরেনবাবু বললেন, দেখলে তো, ও বাঁদরের পায়ের কোনো গুণই নেই। আমি এখন শুতে যাই, তুমিও এসো। সুরেনবাবু এই বলে দুপা অগ্রসর হলেন। সঙ্গে সঙ্গে সদর দরজাটা দুম করে খুলে যাওয়ার শব্দ হলো। সুরমা ধর্মর করে উঠে দাঁড়ালেন, ব্যাঘ্র স্বরে বলল, ও কে দরজা খুললে? সুরেনবাবু বিবর্ণ মুখে বললেন, ও কেউ নয়, ঝোড়ো হাওয়ায় দরজাটা খুলে গেছে হয়তো। সুরমা বলল, না গো না, আমার অমিও এসেছে, আমার অমিও আসছে, আমি তার পায়ের আওয়াজ চিনি, সিঁড়িতে তার পায়ের শব্দ শুনতে পাচ্ছ না তুমি? বলতে বলতে তিনি ছুটে বাইরে বেরিয়ে গেলেন। সুরেনবাবু হতভম্বের মতো আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইলেন। কাঠের সিঁড়ির উপরে কায়ের পায়ে শব্দ হচ্ছে বটে, হয়তো ও শব্দটা করছে তাদের প্রচন্ড বড় কুকুরটা। কিন্তু যদি তা না হয়, যদি সত্যি অমিয় আসে, তাহলে সে কি মূর্তিতে আসবে? বাঘের আক্রমণে সর্বাঙ্গ ক্ষত বিক্ষত, মুন্ডহীন রক্তাক্ত দেহ। সুরেনবাবু আর ভাবতে পারলেন না। শিউরে উঠে টেবিলের উপর ঝাঁপিয়ে পড়ে বাঁদরের পাটা আবার তুলে নিয়ে তাড়াতাড়ি তিনি তার তৃতীয় বা শেষ ইচ্ছা প্রকাশ করলেন, আমার ছেলে অমিয়কে আমরা আর দেখতে চাই না। হঠাৎ সিঁড়ির উপর থেকে আসা পায়ের শব্দ আর শোনা গেল না। খানিক পরে সুরমা নিরাশ মুখে ঘরে ফিরে এলেন। সুরেনবাবু হাঁপাতে হাঁপাতে বললেন, কি দেখলে তুমি বাইরে? শ্রান্তভাবে চেয়ারের উপর বসে পড়ে সুরমা বললেন, না গো, বাইরে কেউ নেই, কিন্তু সদর দরজাটা খোলা ছিল। সত্যি অভিনব একটি ঘটনা। কেমন লাগলো তোমাদের আজকের এই গল্পটি? সত্যি এ যেন আলাদিনের সেই আশ্চর্য প্রদীপের মতোই গল্পটা খানিকটা, তাই না? কিন্তু এখানে কোনো কিছুর বিনিময়ে মনে হয় তিনটে ইচ্ছে পূরণ হয়। সেই কারণেই প্রথম ইচ্ছাটা প্রকাশ করার পর সেটা পূর্ণ হলো ঠিকই, কিন্তু তার বদলে একটা বড় ক্ষতি, সব থেকে বড় ক্ষতি তাদের জীবনে ঘটে গেল। খুবই মর্মান্তিক ব্যাপারটি। তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের আমার গল্প ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর বং বাংলা ন্যারেটিভসকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আমাদের গল্প সোম, বুধ, শুক্র ঠিক সন্ধে 6টায় আসে, তোমরা শুনতে ভুলো না। তাহলে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।